সবাইকে দ্বিতীয় পর্বের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা রুল 10 নম্বর থেকে পড়ব। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত। আমরা কন্ডিশনালের তিনটি কন্ডিশনাল আমরা জানি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স এবং পরের অংশটুকু প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ দুপাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। তো যেহেতু টেন্সটি বেশ সহজ, সো আমরা ওইটাকে স্কিপ করছি, আমরা ফার্স্ট কন্ডিশনাল থেকে স্টার্ট করছি। আমরা প্রথম স্ট্রাকচারে যদি দেখি, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটুকুও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে ইফ সাবজেক্ট প্লাস V1 বাকি অংশ বসবে এবং ফিউচার অংশে সাবজেক্ট উইল, মে, V1 এবং বাকি অংশ বসবে। আমরা উইলই বেশিরভাগ সময় বসাবো, তবে মে বসাতে পারি। ইফ শি গেটস গুড গ্রেডস, যদি সে ভালো নাম্বার পায়, শি উইল গো টু ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। আই স্ট্যান্ড ফার্স্ট, আমি প্রথম হতাম বা প্রথম হলে, মাই প্যারেন্টস উইল বিকাম হ্যাপি, আমার বাবা মা খুশি হবেন। ইফ ইউ অ্যাকম্পানি মি, তুমি যদি আমাকে সঙ্গ দাও, আই উইল গো টু দ্য জু, আমি চিড়িয়াখানায় যাব। তাহলে দেখো আমাদের এখানে প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে এবং পরের অংশে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। তারপরে ইফ ইউ আর নট অনেস্ট, পিপল উইল নট লাইক ইউ। তাহলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে এবং পরের অংশে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালে যদি যাই, বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি। একটা ইফ সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ এবং সাবজেক্ট কুড উড মাইট V1 বাকি অংশ। তাহলে দেখো আমাদের ইফের এই দুটো স্ট্রাকচারের মধ্যে দ্বিতীয় অংশে আমাদের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড উড মাইটের যে কোনো একটি বসবে এবং V1 বসবে এবং অবজেক্ট বসবে। কিন্তু সামনের অংশে পরিবর্তন হবে কিসের ভিত্তিতে? যদি কখনো আনরিয়াল পাস্ট বোঝায়, আনরিয়াল যদি পাস্টে বোঝায়, তাহলে আমরা পূর্বের অংশে ইফযুক্ত অংশে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস একটা কমপ্লিমেন্ট দিতে পারি। তাহলে আমাদের এখানে V2 না বসে এখন এখানে ওয়ার বসবে। যেমন প্রথম অংশটাকে যদি আমরা দেখি, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড রিমুভ দ্য প্রভার্টি ফ্রম মাই কিংডম, আমি আমার রাজ্য থেকে দারিদ্রতা দূর করে দিতাম। তাহলে দেখো এখানে কিন্তু ওয়ার বসেছে, এটা কিন্তু একটা আনরিয়াল পাস্টে বোঝায়। তারপরে ইফ আই নিউ হার মাদার নাম্বার, যদি আমি তার নাম্বার জানতাম, আই কুড রিং হার, আমি তাকে কল করতে পারতাম। ইফ আই হ্যাড এ হলিডে, যদি আমার একটা ছুটি থাকতো, আই উড ভিজিট লন্ডন, আমি লন্ডনে ভিজিট করতে পারতাম। তাহলে দেখো আমাদের এখানে পরের অংশেও আই অ্যাটেন্ড দেওয়া আছে, অর্থাৎ V2, এরপরে উড কুড ব্যবহার করা হয়েছে। তারপরে ইউ ওয়েন্ট, এখানেও পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে V2 এবং পরবর্তীতে ইউ উড ব্যবহার করা হয়েছে এবং কুড উড মাইট ব্যবহার করলে ভার্বের V1 বসে। ইফ ইউ প্র্যাকটিসড রেগুলারলি, এখানেও V2 ব্যবহার করা হয়েছে, তাহলে পরের অংশেও কুড V1 ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যদি থার্ড কন্ডিশনালে আসি, থার্ড কন্ডিশনালে বলা হচ্ছে যে যদি ইফযুক্ত অংশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে এদিকে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ বসে। অর্থাৎ আমরা সেকেন্ড কন্ডিশনালে কুড উড মাইট দেখেছি এবং এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কারণে কুড হ্যাভ, উড হ্যাভ এবং মাইট হ্যাভ হবে। তাহলে এরপরে V3 এবং এক্সটেনশন। এরপরে আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। তাহলে দেখো আমাদের প্রথম অংশে এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ব্যবহার করা হয়েছে, এরপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং V3 ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে একইভাবে আমাদের দ্বিতীয় এক্সাম্পলেও ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানেও হ্যাভ, এখানে হ্যাড হবে, ভুল হয়েছে, এখানে হ্যাড হবে। হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আই উড হ্যাভ পেইড ইউ, তাহলে আমি তাকে পরিশোধ করব। ইফ ইউ হ্যাড হেল্পড মি, যদি ইফ ইউ হ্যাড হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হ্যাড রিটেন দ্য লেটার, তুমি যদি চিঠিটা লিখতে, আই মাইট হ্যাভ পোস্টেড ইট, আমি এটা পোস্ট করতাম। তাহলে দেখো আমাদের এখানে একটা স্ট্রাকচার, আমরা একটা এখানে বানান ভুল আছে, এখানে হ্যাড হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখতে যেটা পাইলাম যে এখানে হ্যাড প্লাস V3 হবে এবং পরের অংশে আমরা কুড হ্যাভ, উড হ্যাভ এবং মাইট হ্যাভ কিন্তু আমরা বসাতে পারবো। সেকেন্ড স্ট্রাকচার যদি আমরা দেখি, যে সেকেন্ড স্ট্রাকচারে বলা আছে যদি হ্যাড দিয়ে শুরু হয়, হ্যাড সাবজেক্ট প্লাস V3 যদি এরকম হয়, আমরা এখানে ইফ দিয়ে দেখলাম যে ইফ সাবজেক্ট প্লাস হ্যাড হবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যাড সাবজেক্ট প্লাস V3 যদি কখনো হয়, তাহলে
একই রকমভাবে এখানে সাবজেক্ট উড হ্যাভ মাইট হ্যাভ এবং V3 বসবে, ঠিক আছে। তাহলে যেমন ধরো হ্যাড ই ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি, তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমি পার্টিতে যোগ দিতাম, এরকম। হ্যাড আই নট সিন সো টায়ার্ড আই মাইট হ্যাভ রিয়েলাইজড ইট ইজিলি, তাহলে এখানেও হ্যাড সাবজেক্ট এবং V3 সিন ব্যবহার করা হয়েছে, তাহলে এদিকে সাবজেক্ট মাইট হ্যাভ ইউজ করা হয়েছে এবং V3 ইউজ করা হয়েছে। আমরা যদি রুল নাম্বার 11তে দেখি, বলা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, এই ধরনের শব্দগুলো যদি থাকে বাক্যে, তাহলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে এরপরে সাবজেক্ট V2 এবং অবজেক্ট বসবে। এরপরে কি বসবে? সাবজেক্ট V2 এবং অবজেক্ট বসবে। আর স্ট্রাকচার 3 ক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ নাও টাইম যদি থাকে, তাহলে 2 + V1 সাবজেক্ট। তাহলে আমরা ডিফারেন্সটা কি পাইলাম? ডিফারেন্সটা পাইলাম, যদি আমাদের এই শব্দগুলো যুক্ত বাক্যে সাবজেক্ট থাকে তাহলে আমরা V2 বসাবো, আর যদি সাবজেক্ট না থাকে, যদি এখানে সাবজেক্ট না থাকে তাহলে আমরা 2 + V1 বসাবো। তাহলে এক্সাম্পলে যাই, ইট ইজ টাইম ইউ ওয়ার্কড ফর ইউর ফিউচার, এটাই সময় ভবিষ্যতের জন্য কাজ করা। তাহলে এখানে ইট ইজ টাইম, ইউ সাবজেক্ট আছে এখানে, তাহলে আমরা এখানে V2 ওয়ার্কড বসাইছি এবং বাকি অংশ বসাইছি। এখন দেখো ইট ইজ টাইমের পরে দেখো আর কোনো সাবজেক্ট এখানে এই অংশটুকুতে নাই, তাহলে আমরা 2 + ভার্ব বসাইছি। এরপরে রুল নাম্বার 12তে যদি আসি আমরা, ইনস্পাইট অফ এবং ডিসপাইটের ক্ষেত্রে বলা হচ্ছে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও এই অর্থ প্রকাশ করে না, তাহলে এক পাশে যদি পজিটিভ মিনিংফুল হয় অন্য পাশে নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স হবে, এবং এক পাশে নেগেটিভ সেন্টেন্স হলে অন্য পাশে পজিটিভ মিনিংফুল সেন্টেন্স হবে। দেখো ইনস্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি কামস স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে আসে। ডিসপাইট অফ হিজ পভার্টি হি ইজ ডোনেটস, ঠিক আছে। তাহলে ডিসপাইট অফ হিজ পভার্টি হি ইজ ডোনেটস, তাহলে তার দারিদ্রতা সত্ত্বেও সে কি করে? দান করে। তাহলে দেখো আমাদের এক পাশে নেগেটিভ মিনিং হলে পরের দিকে পজিটিভ মিনিং কিন্তু দেয়া থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফের স্ট্রাকচার। আমরা রুল নাম্বার 13তে যদি আসি, ইনস্টিড অফ বা ইন লাইউ অফ যদি থাকে, এটার অর্থ হচ্ছে পরিবর্তে। ইনস্টিড অফে আমরা সবসময় বেশি ব্যবহার করি। তাহলে দেখো ইনস্টিড অফ হিস্ট্রি হি টুক ইকোনমিক, অর্থাৎ ইতিহাসের বদলে সে কি নিয়েছে? ইকোনমিক্স, অর্থনীতি নিয়েছে। ইনস্টিড অফ টি আই প্রিফার কফি, অর্থাৎ চায়ের বদলে তার কফি পছন্দ। ইন লাইউ অফ ক্রিকেট শি লাভস ফুটবল, তাহলে ক্রিকেটের পরিবর্তে তার কি পছন্দ? ফুটবল পছন্দ। তাহলে এটা খুবই সহজ, আমরা পরিবর্তে অর্থে আমরা ইনস্টিড অফ এবং ইন লাইউ অফ বসাইতে পারি। এরপরে সিন্স যদি আমরা দেখি, সিন্স বা সময়ের পূর্বে বোঝাতে, তাহলে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্সের পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। আর যদি স্ট্রাকচার 2 যদি দেখি যে পাস্ট ইনডিফিনিট যদি সামনে হয় তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। তাহলে সিন্সের রুলস আমরা দুটো পেলাম, যে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট বসে, আর যদি সিন্সের প্রথমেই পাস্ট ইনডিফিনিট থাকে, দেখো প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইট ইজ 10 years সিন্স মাই সিস্টার ওয়াজ বর্ন, তাহলে দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে, সো সিন্সের পর আমরা এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি, মাই সিস্টার ওয়াজ বর্ন। তাহলে একইভাবে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, দেখো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এখানেও আমরা কি ইউজ করবো? পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। তাহলে হি ফ্রেন্ড মেট হিম ফার্স্ট, ইট ওয়াজ সো লং, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, তাহলে পরে আমরা কি করবো? পাস্ট পারফেক্ট করবো। আই হ্যাড সিন, অর্থাৎ হ্যাড প্লাস V3 এটা ব্যবহার করবো। এরপরে আমরা রুল নাম্বার 15তে যদি দেখি, উইথাউট প্লাস জিরান বসে এবং বাই প্লাস জিরান বসে। এটা দুইটা কিভাবে বসে আমরা দুইটা স্ট্রাকচার এটা দেখব। উইথাউটের পরে V1 বসে প্লাস অবজেক্ট বসে, এরপরে একটা পার্সোনাল সাবজেক্ট বসে এবং তারপরে ভার্ব বসে, এরপরে বাকি অংশ বসে। এরপরে বাই প্লাস V1 প্লাস আইএনজি বসে, এরপরে অবজেক্ট বসে, এরপরে পার্সোনাল সাবজেক্ট, এরপরে ভার্ব প্লাস বাকি অংশ পজিটিভ অর্থে। তাহলে দেখো আমরা একটু দেখি, উইথাউট ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, তুমি সফল হতে পারবে না। উইথাউট রিডিং মোর, তুমি মানে বেশি পড়াশোনা করা ছাড়া ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। তাহলে দেখো আমরা উইদাউটের ক্ষেত্রে যেটা ইউজ করলাম, উইদাউট এবং বাই ভার্বের সাথে আইএনজি দুটো, দেখো প্রথম অংশটা কিন্তু সেম, পুরো অংশটুকুই সেম, শুধুমাত্র বাকি অংশটুকু উইদাউটের ক্ষেত্রে আমরা নেগেটিভ অংশ দিব, আর বাইয়ের ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যবহার করবো। কীভাবে? দেখো, বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর, মানে অনেক বেশি পড়ার মাধ্যমে আমরা উই ক্যান লার্ন মোর, আমরা অনেক বেশি শিখতে পারবো। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার,
পরিষ্কার পানি পান করার মাধ্যমে ইউ ক্যান কিপ ফিট, তুমি নিরাপদ থাকতে পারবে বা সুস্থ থাকতে পারবে। তাহলে একইভাবে আমাদের পরের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু এরকম পজিটিভ অর্থ দেয়, অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি এবং উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আমাদের স্ট্রাকচার একই রকম থাকবে, তবে উইদাউটের ক্ষেত্রে আমরা বাকি অংশে নেগেটিভ অর্থ করব এবং বাই বা ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রে আমরা বাকি অংশে পজিটিভ অর্থ করব। এরপরে রুল নাম্বার 16 যদি আমরা আসি, সো দ্যাট বা এতই যে এই অর্থ দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, এরপরে দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, এরপরে V1 বসবে, এরপরে বাকি অংশ বসবে। আমরা অ্যাকচুয়ালি এটা কমপ্লিটিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই রুলসটা পড়েছি। এই রুলসটা খুবই সহজ, যদি যে কোনো একটা বাক্যকে তুমি মনে রাখতে পারো তাহলে রুলসটা কঠিন লাগবে না। যেমন ধরো, দ্য ম্যান ইজ সো উইক, দ্য ম্যান ইজ সো উইক, তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে ইজ, সো আছে, উইক এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, কখনো কখনো অ্যাডভার্ব ব্যবহার করা থাকতে পারে। যেমন লাস্টের এই যে 5 নম্বর বাক্যতে যদি আমি দেখি, হি প্লেস সো স্কিলফুলি, তাহলে এখানে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে দ্যাট বসছে, এরপরে সাবজেক্ট আবার বসে, সাবজেক্ট কোন সাবজেক্টটা বলতো, সে এত নিপুণভাবে খেলছে যে এভরিবডি গেটস অ্যামুজড, অর্থাৎ এখানে সাবজেক্ট যেটা আছে সেটা আমরা দেখবো যে কার কথা মিন করতেছে, সেই অনুযায়ী আমরা এখানে সাবজেক্টটা বসাবো। তাহলে এখানে তার কথাই যেহেতু বলতেছে যে তার শরীর এতই দুর্বল যে সে শরীর নাড়াচাড়া করতে পারতেছে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে হি প্লেস সো স্কিলফুলি দ্যাট এভরিবডি গেটস অ্যামুজড, সবাই মজা পায়। তাহলে মজাটা সবাই যেহেতু পাচ্ছে, তাহলে তো সেখানে হি বসবে না, এখানে এভরিবডি বসাইছে। এখানে বাক্যের প্রয়োজনে আমরা সাবজেক্ট বসাবো। এরপরে ক্যান নট বা কুড নট বসাবো, ক্যান নট বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং কুড নট বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা V1 বসাবো এবং তারপরে বাকি অংশ বসাবো। তাহলে এখানে দেখো হিয়ার সাবজেক্টের পরে ক্যান নট আছে, এরপরে V1 আছে, এরপর বাকি অংশ আছে। আমরা যদি দ্বিতীয় বাক্যটাতে দেখি, দেখো দেয়ার থ্রটস ওয়ার সো ড্রাই, তাদের গলা শুকিয়ে গেছে, সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক, তাহলে দেখো ওয়ার আছে, এখানে পাস্ট টেন্স ব্যবহার করা আছে, যেহেতু একটা পাস্ট সেন্টেন্স, সো এখানে আমরা কিন্তু তখন কুড নট ব্যবহার করা হয়েছে। তাহলে এইটুকুই পার্থক্য, যে যদি আমরা দেখি যে সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে, সো তখন আমরা ক্যান নট বসাবো, আর যদি দেখি যে পাস্ট ফর্মে আছে তাহলে আমরা কুড নট বসাবো। তাহলে একইভাবে আমাদের হি ইজ সো এক্সপার্ট দ্যাট হি ক্যান সলভ দ্য প্রেজেন্ট ফর্ম আছে, সো হি ক্যান নট হবে। হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে এটাও প্রেজেন্ট ফর্ম আছে, সো এখানে ক্যান বসছে এবং আন্ডারস্ট্যান্ড V1 বসছে। তারপরে লাস্টের বাক্যটা হি প্লেস সো স্কিলফুলি দ্যাট এভরিবডি গেটস অ্যামুজড, এখানেও প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে 17 নম্বর রুলস যদি আমরা দেখি, আনলেস যদি, অর্থাৎ যদি না, আনলেস যুক্ত কমপ্লিট সেন্টেন্সটি বসে, অর্থাৎ যে সেন্টেন্সটি প্রয়োজন হবে, অর্থাৎ আনলেস যুক্ত কোনো বাক্য যদি থাকে এটা কিন্তু অসম্পূর্ণ একটা অর্থ দিবে, তাহলে এটা পূর্ণাঙ্গ বাক্য বসে। সাধারণত এটার টেন্স ওভাবে আসলে নেই, মানে ওভাবে স্ট্রাকচারটা নাই, তবে সাধারণত আমরা এই ফর্ম্যাটটা ব্যবহার করি। সাধারণত এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর পাশে ফিউচার ইনডিফিনিট হয়। যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইউ উইল ফেল, মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে। হি উইল নট শাইন, সে উন্নতি করতে পারবে না, আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। তাহলে দেখো আমাদের আনলেস যুক্ত যে অংশটুকু থাকবে এখানে কিন্তু একটা না বোধক অর্থ দিচ্ছে, তাহলে অবশ্যই পরের অংশটুকুকে আমাদের সেইভাবেই সাজাতে হবে। এবং আমরা যেটা বললাম যে সাধারণত এক পাশে প্রেজেন্ট টেন্স হলে অন্য পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আমরা এইভাবে এটাকে চেঞ্জ করতে পারি। কাম অ্যাট 8 o'clock আনলেস আই ফোন, যদি না আমি ফোন করি তাহলে 8টার সময় চলে এসো। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনলেসের রুল। আমরা যদি 18 নম্বর রুলে দেখি, অ্যাজের বাংলা হচ্ছে হিসাবে, এবং অ্যাজ লং অ্যাজ এবং সো ল্যাঙ্গুয়েজ, যতক্ষণ না পর্যন্ত। তাহলে আমরা দুটোর আলাদা আলাদা করে স্ট্রাকচার যদি দুটো দেখি, তাহলে অ্যাজের ক্ষেত্রে আমরা দেখতেছি সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজের পূর্বে বসে। তাহলে দেখো হি ট্রিটস মি অ্যাজ অ্যান ইনোসেন্ট, তাহলে দেখো অ্যাজ অ্যান ইনোসেন্ট এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডজেক্টিভ আমরা ফ্রেজ বলতে পারি, অ্যান ইনোসেন্ট, অর্থাৎ তাকে সে একজন নিরপরাধ বা নিরীহ এরকম মানুষ হিসেবে ট্রিট করে। আই ক্যান নট অ্যাকসেপ্ট হিম অ্যাজ মাই ওয়েল উইশার, আমি তাকে গ্রহণ করতে পারবো না আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে, মাই ওয়েল উইশার। তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এইটা কিন্তু আমাদের তার আগে আমাদের অ্যাজ বসেছে। তাহলে আমরা পরের রুলসটা দেখি, যদি অ্যাজ লং অ্যাজ এবং সো ল্যাঙ্গুয়েজের, তাহলে বলতে সাধারণত এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, বা এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অপর পাশেও পাস্ট ফর্ম হয়। তাহলে এটারও ওরকম কোনো রুল নাই, তবে আমরা সাধারণত এটা ফলো করব এবং আমরা সঙ্গতিপূর্ণ একটা বাক্য বসাবো। যেমন ধরো
আই উইল ফাইট অ্যাগেনস্ট ইনজাস্টিস অ্যাজ আই ক্যান। আমি যতদিন পারি, যতক্ষণ পারি, আমি অবিচারের বিরুদ্ধে কি করব? ফাইট করব। তাহলে এখানে উইল আছে, দেখো এখানে একপাশে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা কি জানলাম যে প্রেজেন্ট টেন্স একপাশে থাকলে একপাশে আমরা ফিউচার ব্যবহার করতে পারি। হি উইল ওয়েলকাম টু স্টে অ্যাজ লং অ্যাজ আই ক্যান এফোর্ড। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে আমি কি করব? আমি এখানে তাকে স্বাগত জানাতে থাকবো। হি ওয়ার্কড হার্ড অ্যাজ লং অ্যাজ হি কুড। সে যতক্ষণ পর্যন্ত পারে কঠোর পরিশ্রম পারে, সে যতক্ষণ পর্যন্ত পারে সে কঠোর পরিশ্রম করবে। আল্লাহ উইল উইথ আস সো লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট। আল্লাহ আমাদের সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে আমরা কিন্তু প্রথম যে আমাদের এটা প্রয়োজন হয় নাই, এই যে বসাইছি এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট দেখো বসাইছি আমরা 3 নম্বর রুলসে। হি ওয়ার্কড হার্ড, এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, সো আমরা কিন্তু পরেও হি কুড অর্থাৎ পাস্ট ফর্ম কিন্তু বসাইছি। বাকিগুলো দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট কিন্তু একপাশে বসাইছি। এরপর রুল নাম্বার 19 যদি দেখি আমরা, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং অফ, ডিউ টু, এই ধরনের যদি শব্দগুলো থাকে তাহলে আমরা কি করছি, এগুলো হচ্ছে কারণ বোঝাবে এবং আমরা সঙ্গতিপূর্ণ একটা বাক্য বসাবো। তো দেখো, আই কুড নট হেল্প হিম ডিউ টু মাই পভার্টি। আমার দারিদ্রতার কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি। আই কুড নট ওয়েন টু স্কুল বিকজ অফ মাই ইলনেস। আমি আমার অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারিনি। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে দেখো এখানে আমরা সঙ্গতিপূর্ণ অর্থাৎ বাক্যটা পড়ে আমরা বুঝবো যে আমরা কি বলতে চাই বা কি শব্দ বলে আমরা বাক্যটাকে শেষ করতে চাই, সেই অনুযায়ী আমরা টেন্স ব্যবহার করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা বাকি অংশ বসায় আমরা বাক্যটাকে ক্লিয়ার করব। অর্থাৎ এটা একটা কারণ বোঝাবে, যেহেতু এটা বুঝে নেবে। এরপরে রুল নাম্বার 20 যদি আমরা আসি, বলছে টু এবং টু, এতই যে। টু এবং টু যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে দুটি ব্যক্তিবাচক বা সমজাতীয় সাবজেক্ট থাকে। প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এরপরে টু থাকে, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, এরপর টু প্লাস V1 এবং বাকি অংশ বসে। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, খুবই দুর্বল, যে হাঁটতে পারতেছে না, এরকম। দ্য লোড ইজ টু হ্যাভি ফর হার টু ক্যারি, অর্থাৎ তার জন্য এই ভারটা অনেক বেশি যে বহন করতে পারতেছে না। রানা ইজ টু স্ট্রং সো টু ডিফিট এনিবডি, ও মানে রানা এতই শক্তিশালী যে তাকে হারানোর মতো কেউ নাই। তাহলে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে টু এবং টু এই অর্থে কিন্তু প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথম অংশে দেখলাম যে প্রথম অংশে টু থাকতেছে এবং পরে থাকতেছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকতেছে, এরপরে টু প্লাস ভার্বের V1 বসে বাকি অংশ বসতেছে। তাহলে হি হ্যাজ টু মাচ মানি টু পারচেজ এনিথিং এনিটাইম। তাহলে তার এতই টাকা যে সে সব সময় সবকিছু মানে কিনতে পারে, এরকম। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে বসাবো। এবং 2+2 এর ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটিতে যদি বস্তুবাচক কিংবা দুটি ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, এবং যেটা অতিরিক্ত বসবে সেটা হচ্ছে ফর ব্যক্তিবাচক প্লাস সাবজেক্টের অবজেক্টিভ বসবে। অর্থাৎ আমরা যদি দেখি কোনো এইরকম বাক্যে দুইটা অবজেক্ট থাকে, যেমন ধরো এখানে সাম আছে, দ্য সাম, এবং এখানে ইট আছে, অর্থাৎ এই ইট কিন্তু এই সামের কথাই বলতেছে, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে দুইটা। তাহলে এবং এক্ষেত্রে যদি একটা ব্যক্তিবাচক সাবজেক্ট এখানে থাকে তাহলে সেটা আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। অর্থাৎ ব্যক্তিবাচক সাবজেক্টটা ধরো আমি, তাহলে আমির এখানে অবজেক্টিভ ফর্ম বসাইছি আমরা মি। তাহলে দ্য সাম ইজ টু হার্ড, তাহলে ফর মি কথাটা এক্সট্রা আসতেছে, ফর প্লাস ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম টু সলভ ইট। তাহলে বাকি অংশ কিন্তু আগের মতোই আছে, টু প্লাস V1 প্লাস বাকি অংশ। ইট ইজ টু ইন্টারেস্টিং এ ম্যাটার ফর আস টু এনজয়। তাহলে দেখো এখানেও ফর আস অর্থাৎ ফর প্লাস ব্যক্তিবাচক একটা অবজেক্টিভ ফর্ম বসেছে। এরপর 21 নম্বর রুলে যদি আমরা দেখি, লেট অ্যালোন দূরের কথা বা ভাবা যায় না অর্থে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা মিনিংফুল একটা ওয়ার্ড আমরা এখানেও বসাবো। তাহলে দেখো বলা আছে হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। মানে হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, সে তৃতীয় মানে বিভাগই পায় না, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন তো অনেক দূরের কথা। হি ক্যান নট ক্যারি 1 কেজি, সে 1 কেজি বহন করতে পারে না, লেট অ্যালোন 10 কেজি। অর্থাৎ 1 কেজি তো দূরের, মানে সে 1 কেজি বহন করতে পারে না, 10 কেজি তো দূরের কথা। তাহলে দেখো এই শব্দটার ক্ষেত্রে কিন্তু আমরা লেট অ্যালোন বসাই, অর্থাৎ এই ধরনের অর্থ যখন আমরা দিব তখন লেট অ্যালোন বসবে। তাহলে এখানে আমরা একটা মিনিংফুল একটা ওয়ার্ড অথবা ফ্রেজ বসাবো, তাহলে এইভাবে আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এরপরে আমরা 22 নম্বর রুলে যদি দেখি, নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে আমরা
আমরা কি করব, নট অনলির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বাট অলসো এর পরেও সাবজেক্ট থাকবে, নট অনলির পরে যদি অবজেক্ট থাকে তাহলে বাট অলসো এর পরেও কি থাকবে, অবজেক্ট থাকবে, নট অনলির পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসো এর পরেও ভার্ব থাকবে। আমরা রুলগুলো একটু দেখি, অর্থাৎ নট অনলি এবং বাট অলসো এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এদের পরপরই সমজাতীয় কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু বসতেছে। অর্থাৎ যদি নট অনলি, দেখো এখানে বলা আছে নট অনলি ইফাত বাট অলসো হামিম উইল কল মি, তাহলে দেখো এখানে ইফাত নট অনলির পরে ইফাত আছে এবং বাট অলসোর পরে হামিম আছে, দুটাই কিন্তু প্রপার নাউন। দে আর উইক নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ, তাহলে দেখো এখানে নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ, তাহলে দেখুন দুটোই কিন্তু বিষয়ের নাম। সো এখানে আমাদের একই শব্দ কিন্তু বসেছে। সিয়াম নট অনলি স্টাডিজ অ্যাটেন্টিভলি বাট অলসো টেক্স কেয়ার ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে দেখো সে শুধু ভালো করে পড়াশোনাই করে না, সে কি করে, ফিজিক্যাল এক্সারসাইজও রেগুলারলি করে। তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে একই রকম শব্দ কিন্তু নট অনলি বাট অলসোর পরে কিন্তু বসতেছে। শি ইজ নট অনলি কাইন্ড বাট অলসো সাবমিসিভ, সে খুব সে শুধু দয়ালু নয়, অনুগতও বটে। তাহলে আমরা দেখলাম যে নট অনলি বাট অলসোর পরে একই ধরনের শব্দ কিন্তু আমরা বসাবো। এরপরে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যদি রুল নাম্বার 23 দেখি, বলা হচ্ছে সাবজেক্ট প্লাস যদি এর পরে রিলেটিভ প্রোনাউনগুলো থাকে তাহলে আমরা ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো, এরপরে আবার ভার্ব এবং অবজেক্ট বসাবো, অর্থাৎ বাকি অংশ হিসেবে থাকবে। আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে এই অংশটুকু, প্রথম অংশটুকু, ঠিক আছে। এবং স্ট্রাকচার 2 যদি দেখি আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে আগেই, তাহলে মাঝখানে যদি রিলেটিভ প্রোনাউনগুলো থাকে তাহলে আমরা শেষেও ভার্ব প্লাস অবজেক্ট রাখবো। তাহলে দেখো প্রথম যে করি 1 নম্বর এক্সাম্পলে, মিশু এটা একটা নাম, সাবজেক্ট আছে, দেখো এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসেছে হু, এরপরে দেখো ভার্ব আছে, এরপর অবজেক্ট আছে। তাহলে এই যে ভার্বটা কই থেকে আসছে বলো তো, এই ভার্বটা আসছে মিশুর থেকে, অর্থাৎ আমরা অ্যান্টাসিডেন্ট পড়েছি, অ্যান্টাসিডেন্টের ক্ষেত্রে কি হয়, এই রিলেটিভ প্রোনাউনের সামনেই যেই সাবজেক্টটা থাকবে তার অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসে, অর্থাৎ মিশু এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ইজ হবে। তারপর অবজেক্টকে এ লিটল গার্ল, এই যে এ লিটল গার্ল অবজেক্ট, এরপরে কি ভার্ব আসবে, তাহলে ভার্ব আবার কে, ইজ মাই স্টুডেন্ট অবজেক্ট, বাকি অংশ, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু শেষ করব। এরপরে আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচারের মিলাই, তাহলে আই নো এ ম্যান, অর্থাৎ আই এটা সাবজেক্ট এবং নো ভার্ভ এবং এ ম্যান অবজেক্ট, এরপরে দেখো আমাদের রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা কি করব, ইজ এ ডক্টর, তাহলে এখানে হু এই যে এই ভার্বটা কার অনুপাতে বসছে বলো তো, এই যে হু এর আগে এ ম্যান, তাহলে এ ম্যান তো একটা থার্ড পারসন, তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের এখানে ইজ হবে। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে একইভাবে আমাদের পরের এক্সাম্পলগুলো হবে, লন্ডন ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, তারপরে 10 AM ইজ দ্য টাইম হোয়েন আই গো টু অফিস, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার ট্রেন স্টপ। তাহলে এইভাবে আমরা এই রুলসটা শেষ করব। এরপরে রুল নাম্বার 24 যদি আমরা দেখি, ইন দ্য ইভেন্ট, তাহলে এই রুলসের ক্ষেত্রে কারণে অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যদি প্রথম অংশে রেজাল্ট ক্লজ থাকে, ইন দ্য ইভেন্ট থাকে, তারপরে রিজন ক্লজ বসবে। যেমন আই গট ভেরি নার্ভাস, আমি অনেক বেশি কি নার্ভাস হয়ে গিয়েছিলাম অ্যাবাউট দ্য এক্সাম, পরীক্ষা সম্পর্কে, ইন দ্য ইভেন্ট দ্যাট, কারণে ইট মাইট বি ভেরি ডিফিকাল্ট, এটা কঠিন হতে পারে। তাহলে দেখো আমাদের রিজন ক্লজটা কিন্তু পরে দেওয়া, ইট বি মাইট বি ভেরি ডিফিকাল্ট, রিজন ক্লজটা পরে দেওয়া আছে। আর রেজাল্ট ক্লজ, অর্থাৎ আমি যে পরীক্ষায় ভয় পাইছি এটা কিন্তু আগেই দেওয়া আছে, ঠিক আছে। আই গট ভেরি নার্ভাস ইন দ্য এক্সাম। ওকে, এবার রুল নাম্বার 25 যদি আমরা দেখি, সো মাস বা সো মেনি যদি থাকে, অনেক যদি বোঝায়, তাহলে সো মাস সো মেনি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে, মানে ওই সেন্টেন্সটা বসবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে। এরপরে আমরা বসাবো দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট ক্যান নট V1 বাকি অংশ, অর্থাৎ আমরা একটা দ্যাট বসাবো, এরপরে প্রথম সাবজেক্টটা বসাবো, এরপরে ক্যান বা ক্যান নট বসাবো। ক্যান নট বা ক্যান নট আমাদের অর্থ বিবেচনায় বসবে। তুমি ধরো এমন একটা বাক্য তৈরি করতেছো যেটা নেগেটিভ অর্থ দিবে, সেক্ষেত্রে তুমি ক্যান নট বসাতে পারো, আর পজিটিভ যদি বলো তাহলে ক্যান বসাতে পারো। এরপরে V1 বসবে, বাকি অংশ বসবে। যেমন ধরো ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট, তুমি এতই বা তুমি অনেক বুদ্ধিমান যে ইউ ক্যান গেট এ জব, তুমি চাকরি পাবে। দেয়ার আর সো মেনি প্রবলেমস, যে সেখানে অনেক সমস্যা আছে, দ্যাট আই ক্যান নট সলভ দেম, যেগুলোকে আমি সমাধান করতে পারি না। তাহলে দেখো অর্থ বিবেচনায় আমি ক্যান নট এবং
ক্যান বসাইছি, ঠিক আছে, এবং V1 দুই জায়গায় সেম থাকবে এবং বাকি অংশ থাকবে। তাহলে খুবই সহজ এটা রুলস। আমরা রুল নাম্বার যদি 26-এ যাই, তাহলে বাই দ্য টাইম, এটা হচ্ছে যতক্ষণে, আমরা যদি এটা স্ট্রাকচার দুটো, যদি বাই দ্য টাইম মাঝখানে থাকে তাহলে মেইন ক্লজটা সামনে হবে, ডিপেন্ডেন্ট ক্লজটা পরে হবে। আর যদি বাই দ্য টাইম সামনে থাকে তাহলে প্রথমে ডিপেন্ডেন্ট ক্লজটা হবে, এরপরে মেইন ক্লজ হবে। এইভাবে এই স্ট্রাকচারে আমরা এটা করব। দেখো, আই উইল বি ইন বেড, আমি বিছানায় থাকবো, বাই দ্য টাইম ইউ গেট হোম, তুমি যতক্ষণে বাসায় ফিরবে। তাহলে বাই দ্য টাইম এটা মাঝখানে বসেছে, আই উইল বি ইন দ্য বেড, ইউ গেট হেম, তাহলে দেখো ইউ গেট হোম এই জায়গাটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ এবং আই উইল বি ইন দ্য বেড এটা হচ্ছে মেইন ক্লজ। একইভাবে পরের অংশটুকু যদি আমরা দেখি, মিলাইয়া পড়ি, বাই দ্য টাইম দেখো প্রথমে ব্যবহার করা হয়েছে, এরপর ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার কথা। তাহলে দ্যাট শি গার্ডস রিয়ালাইজড, দ্যাট দ্য গার্ড রিয়ালাইজড, এরপরে মেইন ক্লজটা হবে হোয়াট ওয়াজ হ্যাপেন, এই যেখান থেকে বাই দ্য টাইম দ্যাট দ্য গার্ডস রিয়ালাইজড হোয়াট ওয়াজ হ্যাপেনিং, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এবং মেইন ক্লজটা হচ্ছে পরে, দ্য গ্যাং ওয়্যার অলরেডি ইনসাইড দ্য ব্যাংক, তাকে এটা একটা মেইন ক্লজ, একটা পরিপূর্ণ বাক্য। তাহলে যতক্ষণে প্রহরী বুঝতে পারলো যে কি হচ্ছে, দলটা ব্যাংকে ঢুকে পড়লো, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করবো। তাহলে বাই দ্য টাইম আমরা রুলস পড়লাম, স্ট্রাকচার পড়লাম দুটো, একটা যদি ও মাঝখানে বসে তাহলে মেইন ক্লজটা একদম প্রথমে হবে, ডিপেন্ডেন্ট ক্লজটা পরে হবে। আর যদি বাই দ্য টাইম প্রথমে বসে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা পরে হবে এবং মেইন ক্লজটা তারও পরে হবে, ঠিক আছে। তারপরে এরপরে আমরা যদি আরেকটা রুলস দেখি 27, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ওয়েদার, ইন কেস, তাহলে এই শব্দগুলো যদি থাকে এটা যদি অর্থ প্রকাশ করে, তাহলে এক্ষেত্রে আমরা এর পরবর্তীতে একটা মিনিংফুল সেন্টেন্স বসাবো। এইটা চেষ্টা করবে তোমাদের প্রেজেন্ট টেন্সেই করার চেষ্টা করবে, যেহেতু মিনিংফুল সেন্টেন্স করবে। তবে সেন্টেন্সটাকে ভালো করে আগে পড়তে হবে, পড়ে বুঝে তারপরে একদম সঙ্গতিপূর্ণ একটা বাক্য বসাবে। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখি, উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারবে, প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস অ্যাট, যদি সে কঠোর পরিশ্রম করে। দ্য প্লেন উইল টেক অফ, প্লেনটা কি আকাশে উড়বে, প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড, যদি আকাশ ভালো থাকে। আই মাস্ট অ্যাগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্স আর পেইড, আমি অবশ্যই যেতে রাজি আছি যদি আমার খরচ মানে খরচটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম ওয়েদার সার্কামস্টেন্সিস ফেভার আস, অর্থাৎ আমরা অনুষ্ঠানটা শুরু করব যদি পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে। আই হ্যাভ বট এ চিকেন, আমি একটা মুরগি কিনেছি, ইন কেস হার সিস্টার স্টেজ ফর লাঞ্চ, যদি তার বোন দুপুরে আমাদের সাথে থাকে। তাহলে এই যে ব্যাপারটা আমাদের কিন্তু আমরা সঙ্গতিপূর্ণ বাক্য বসাইছি এবং চেষ্টা করেছি আমরা প্রেজেন্ট ফর্মই কিন্তু রাখার। আচ্ছা, এরপরে রুল নাম্বার 28-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, উড রেদার, তবুও বা বরং অর্থ যদি প্রকাশ করে, তাহলে সাবজেক্ট প্লাস উড রেদার, এরপরে V1 বসবে, এরপরে দ্যাট প্লাস ভার্ব প্লাস নাউন হবে। তাহলে হি উড রেদার ডাই V1 দেন ফরগিভ ইউ, তাহলে এখানে উড রেদারের পরে কিন্তু দেখো V1 বসছে, এরপরে দেন, এরপরে আমরা বাকি অংশ বসাইছি ভার্ব অথবা নাউন, ফরগিভ ইউ অথবা দেন বিগিং। তাহলে আই উড রেদার ডাই দেন বিগিং, আমি ভিক্ষা করার চেয়ে মরে যাব। হি উড রেদার ডাই দেন ফরগিভ ইউ, সে তোমাকে ক্ষমা করার চেয়ে মরে যাবে। আমরা শেষের দিকে চলে এসেছি, রুল নাম্বার 29, হ্যাড বেটার যদি বাক্যে থাকে, তবুও বা বরং, এটা আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করি, হ্যাড বেটার। তাহলে আমরা এটার স্ট্রাকচারটা দেখি, এটা কিন্তু অনেকটা উড রেদারের মতোই, তবে এটা আনরিয়াল পাস্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই যে এখানে এই শব্দটা ভুল আছে, এখানে উড রেদার হবে, এখানে উড রেদার হবে, এই যে উড রেদারটা এখানে বসবে, বানানটা ভুল হয়েছে। তাহলে এখানে হ্যাড বেটারটাকে যদি আমরা দেখি, রুল 29, হ্যাড বেটার তবু আনরিয়াল পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বেটার, এরপরে V1 বসে দ্যাট প্লাস ভার্বের V1, অর্থাৎ এখানে একদম পূর্বের মতো আগের মতোই থাকবে, কোনো রকমের কোনো পরিবর্তন নাই। সাবজেক্ট উড রেদারের পরিবর্তে এখানে হ্যাড বেটার বসছে, V1 দ্যাট প্লাস ভার্ব, সবই ঠিক আছে, কোনো রকমের কোনো পরিবর্তন নাই। শুধু অর্থগত দিক থেকে আমরা আনরিয়াল পাস্টের একটা ফিল পাবো। হি হ্যাড বেটার লিভ দ্য প্লেস, মানে খুব ভালো হয় যদি সেই জায়গা ছেড়ে চলে যায়। আই হ্যাড বেটার গো হোম, তাহলে আমার উচিত বাড়িতে, মানে আমার ভালো হয় বাসায় চলে যাওয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস। আমরা এখানে সব ইম্পর্টেন্ট রুলগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা কম পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে।